আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। পদ্মা সেতুর উদ্বোধন, সমাবেশ স্থলে জনস্রোত। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩। সেভেরোদোনেৎস্ক থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার। কাবুলে মানবিক সহায়তা ও কারিগরি দল পাঠালো দিল্লি। ইসরায়েলিদের গুলিতে শিরিন নিহত, জাতিসংঘ। বৈশ্বিক খাদ্য সংকটনের জন্য পশ্চিমারা দায়ী, পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের সংবাদটি যারা শুনছেন লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ২৫শে জুন সকালে মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেতু উদ্বোধন উপলক্ষে দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলায় কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দিয়ে ভাষণ দেবেন। দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও ভোর থেকেই জড়ো হচ্ছে দক্ষিণ অঞ্চলের ২১ জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। এরই মধ্যে লাখো মানুষের উপস্থিতিতে সড়ক পদ্মার পার। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সেখানে বিরাজ করছে সাজ রব। জনসভাকে কেন্দ্র করে পুরো মাদারীপুর জেলায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে পুরো মাদারীপুর। ভোর থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শিবচরের অংশ ও বিভিন্ন আঞ্চলিক সড়ক দিয়ে মিছিলে স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীদের স্রোত জনসভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। লাল সবুজ টি শার্ট ও মাথায় ক্যাপ পরে পায়ে হেঁটে বা পিক আপ ভ্যান, ট্রাক ও বাসে বিভিন্ন সড়ক ধরে যেভাবে পারছেন ঘাটের দিকে আসছেন নেতাকর্মীরা। পদ্মা নদীর তীরে অবস্থিত অনুষ্ঠান স্থলটি ১১টি পিলারের উপর ১০টি স্প্যান বিশিষ্ট একটি প্রতীকী অস্থায়ী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে জমকালোভাবে সাজানো হয়েছে। প্রতীকী সেতুর সামনে উদ্বোধনী মঞ্চ স্থাপন করা হয়েছে। অস্থায়ী সেতুটি ২০০ ফুট লম্বা, ৮ ফুট চওড়া। মঞ্চটি ১৫ ফুট লম্বা এবং ৪০ ফুট চওড়া। মঞ্চের সামনে একটি ৬০ ফুট লম্বা বিশালাকার নৌকা পানিতে ভাসছে। এছাড়া সেখানে বেশ কিছু ছোট নৌকাও রয়েছে। প্রায় ১৫ একর জায়গার উপর ভেন্যু প্রস্তুত করা হয়েছে। রেকর্ড ভেঙেছে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। বন্যার পূর্বাভাস ছিল, নদীর পানির উচ্চতা বাড়ছিল গত কয়েকদিন ধরে, কিন্তু শুক্রবার নাগাদ এমন পরিস্থিতি হবে তা ভাবতেই পারেননি সিলেট ও সুনামগঞ্জের মানুষ। টানা বৃষ্টি, ভারত থেকে আসা উজানের ঢল আর নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির হার মানিয়েছে সকল প্রস্তুতিকে। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা বলছে, অতীতে তাদের দেখা সব বন্যার চেয়ে ভয়াবহ এবারের পরিস্থিতি। সুনামগঞ্জ শহরে এখন একতলা কোনো বাড়িতে পানি উঠতে বাকি নেই। সদরের পাশাপাশি জোয়ার বাজার, ছাতক, বিশ্বস্তপুর, তাহিরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা ভাসছে বন্যার পানিতে। এদিকে সিলেট শহরের প্রধান রাস্তা থেকে শুরু করে অলিগলি তলিয়ে গেছে পানিতে। বানের পানিতে ভাসছে সিলেটের কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বেশিরভাগ এলাকা। জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পানি বাড়ছে সিলেট সদর, দক্ষিণ সুরমা, জাকিগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায়। এই অঞ্চলের সবগুলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার সময় নানান রোগের আক্রান্ত হয়ে এবং বন্যা সৃষ্ট কিছু দুর্ঘটনায় সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জন। এর মধ্যে শুধু পানিতে ডুবে ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৭ মে থেকে আজ পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার ২৪শে জুন বিকেলে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, দেশের ১০ জেলায় গত ৩৮ দিনে ৭৩ জন মারা গেছে। এর মধ্যে সিলেট বিভাগে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ৩ জন এবং হবিগঞ্জে ২ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে ২২ জনের। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৫ জন, নেত্রকোনা জেলায় ৮ জন, জামালপুর জেলায় ৬ জন এবং শেরপুর জেলায় প্রাণহানি হয়েছে ৩ জনের। রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে, তবে রংপুর জেলায় কোনো মৃত্যু হয়নি। কুড়িগ্রামে ৩ জন এবং লালমনিরহাটে ১ জন মারা গেছে। ইউক্রেনের একজন আঞ্চলিক সামরিক কমান্ডার জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীকে অবরুদ্ধ সেভেরোদোনেৎস্ক থেকে প্রত্যাহার করা হবে। তিনি আরো বলেন, কয়েক মাস ধরে রুশ বাহিনীর ক্রমাগত আক্রমণের মুখে থাকা পূর্বাঞ্চলীয় শহরটিকে ধরে রাখার কোনো অর্থ নেই। জেলেনস্কি বলেছেন, রাশিয়া পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, রাশিয়ার লক্ষ্য ধাপে ধাপে পুরো ডোনবাসকে ধ্বংস করা।
যুদ্ধে সেভেরোদনেৎস্ক ও সিলিসাঙ্ক শহর দুটিকে অবরুদ্ধ করে রাশিয়া পূর্ব ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে। যদি রাশিয়া সফল হয় তবে দোনবাসে এই দুই শহরের নিয়ন্ত্রিত লুহান্স্কের হাতে দিয়ে দেবে। লুহান্স্ক দোনবাসের দুটি অঞ্চলের একটি ইউক্রেনের শিল্প অঞ্চলের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। লুহান্স্কের গভর্নর সেরহি হাইদাই এপিকে বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনের বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টায় সবকিছু পুড়িয়ে ফেলছে। পাশের অঞ্চল দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো রয়টার্সকে বলেছেন, রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান লড়াইয়ের মাধ্যমে এখানকার বাসিন্দাদের জন্য কোনো শহরই নিরাপদ নয়। বিশ্বের অন্যতম খাদ্য উৎপাদক ইউক্রেনে 24 ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করার পর থেকে দেশটি শস্য রপ্তানি করতে পারছে না। এর ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট ক্রমাগত বাড়ছে। খাদ্যের ঘাটতি খাদ্যের দামকে রেকর্ড পরিমাণ উচ্চতায় নিয়ে গেছে আর লাখ লাখ মানুষকে খাদ্য সংগ্রহের সংগ্রামে ফেলে দিয়েছে। সূত্র ভয়েস অফ আমেরিকা। এদিকে আফগানিস্তানে বুধবারের শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়া মানুষজনের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে ভারত। এছাড়াও আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে কাজ করার জন্য একটি কারিগরি দলকেও সেখানে পাঠানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 27 টনের ত্রাণ সহায়তার মধ্যে পরিবারগুলোর জন্য তাঁবু, স্লিং ব্যাগ, ভেতরে ঢুকে ঘুমানোর জন্য বিশেষ ধরনের ব্যাগ, কম্বল এবং ঘুমানোর তোশক রয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সব সময়ের মতোই ভারত আফগানিস্তানের মানুষের পাশে রয়েছে, যাদের সাথে আমাদের কয়েক শতাব্দী পুরনো সম্পর্ক রয়েছে, এবং আফগানিস্তানের মানুষদের ত্রাণ সহায়তা সরবরাহ করতে ভারত এখনও দৃঢ় প্রতিজ্ঞ। আফগানিস্তানে ভারতের পাঠানো সহায়তা চালানগুলোতে রয়েছে 20,000 টন গম, ঔষধ, কোভিড-19 এর 5 লাখ ডোজ টিকা এবং শীতের কাপড়। বিশ্লেষকরা বলেছে, কাবুলে কারিগরি দল পাঠানোকে একটি প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা কিনা আফগানিস্তানে ভারতকে নিজেদের কূটনীতিক উপস্থিতি পূর্ণবহাল করার পথে এগিয়ে নিতে পারে। আগস্টে তালেবান ক্ষমতা দখলের সময় কাবুলে ভারতের দূতাবাস বন্ধ করে দেওয়া হয় এবং কর্মীদের সেখান থেকে ফিরিয়ে আনা হয়। তবে এই মাসের আগের দিকে ভারত প্রথমবারের মতো আফগানিস্তানে কর্মকর্তাদের একটি দল পাঠায়, যাতে কিনা তালেবান নেতৃত্বের সাথে তাদের যোগাযোগ স্থাপনের সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গেছে। তালেবান ক্ষমতা দখলের আগে ভারত ওই অঞ্চলের মধ্যে আফগানিস্তানকে সর্বোচ্চ উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ ছিল। সেখানে বিভিন্ন প্রকল্পে ভারত প্রায় $300 কোটি বিনিয়োগ করে। প্রকল্পগুলোর মধ্যে বিদ্যালয়, রাস্তাঘাট ও হাসপাতাল নির্মাণও ছিল। জাতিসংঘ জানিয়েছে, তারা যে তথ্য পেয়েছে তাতে তারা প্রমাণ পেয়েছে গত 11 মে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলে। শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার অফিসের মুখপাত্র রাবিনা সামাদ সানি সাংবাদিকদের বলেন, যে তথ্য আমরা পেয়েছি যে গুলিতে শিরিন আবু আকলে নিহত হয়েছেন এবং তার সহকর্মী আলী আহত হয়েছেন, সেই গুলি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ছুড়েছিল। ফিলিস্তিনি মিলিশিয়াদের ছোড়া এলোপাতারি গুলি ছিল না। মুখপাত্র সামাদ সানি আরো বলেছেন, আবু আকলে নিহত হওয়ার সময় ফিলিস্তিনি মিলিশিয়াদের কোনো কার্যক্রম সে সময় চলছিল না। এদিকে ফিলিস্তিনের সাংবাদিক আবু আকলে নিজের দায়িত্ব পালন করার সময় জেনিনে গুলিতে নিহত হন। তার মৃত্যুর পর ফিলিস্তিনি এবং পুরো বিশ্ব ক্ষোভ প্রকাশ করে। তবে ইসরায়েলি প্রথম থেকে আবু আকলেকে হত্যার বিষয়টি অস্বীকার করে, কিন্তু ফিলিস্তিনের পক্ষে থেকে বলা হয়, ইসরায়েলের স্নাইপার আবু আকলেকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলি করে। আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলে তার রিপোর্টের মাধ্যমে বহুবার ফিলিস্তিনিদের দুর্দশার কথা প্রকাশ করেছে। সূত্র আল জাজিরা। এদিকে বিশ্ব খাদ্য সংকটের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি বলেছেন, ইউক্রেনে চালানো রুশ সামরিক পদক্ষেপের কারণে বৈশ্বিক খাদ্য সংকটের সূচনা হয়নি, মূলত রাশিয়ান খাদ্যশস্য রপ্তানি ব্যাহত করেছে পশ্চিমারা। এ কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকটের সৃষ্টি হয়েছে। চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা সহ 17 দেশের নেতাদের একাত্মবদ্ধ করা সংগঠন ব্রিক্স প্লাস এর ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পুতিন বলেন, খাদ্যশস্যের বাজারকে ঘৃণ্য উপায়ে ভারসাম্যহীন করা হচ্ছে। এ সময় রুশ প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করেছেন। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে রাশিয়া ও বেলারুশ থেকে সার সরবরাহের উপর বিধিনিষেধ এসেছে। এছাড়া মস্কোর জন্য শস্য রপ্তানি করা কঠিন করে দিয়ে বৈশ্বিক কৃষি উৎপাদনকে অস্থিতিশীল করেছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো। এ কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ে পড়েছে সিলেটবাসী। বিভিন্ন উপজেলার পাশাপাশি সিলেট নগরীর প্রায় 90% ছিল পানির নিচে।
গতকাল রবিবার বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে বিভিন্ন উপজেলার পাশাপাশি পানি কমেছে নগরীর আশপাশ এলাকায়ও। তবে সিলেটের অধিকাংশ এলাকা এখনো পানির নিচে, খাদ্য সংকটে হাহাকার চলছে সবার মাঝে। আশ্রয় কেন্দ্রগুলোতে এই সংকট আরো প্রকট। গত দুদিন ধরে মুড়ি খেয়েই দিন পার করছে বন্যা দুর্গতরা। সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে শনিবার পর্যন্ত সিলেটের জন্য নগদ ৪২ লাখ টাকা, ৭,৯০০ প্যাকেট শুকনা খাবার ও ৬১২ টন চাল দেওয়া হয়েছে, যা এই বিপুল সংখ্যক দুর্গত মানুষের জন্য কেবল অপ্রতুল্য বললেও ভুল বলা হবে। তবে আসার কথা পানি নামতে শুরু করায় কিছু কিছু দোকান খুলেছে গতকাল। বন্যা দুর্গতরা এসব দোকান থেকে চড়া দামে হলেও সামান্য খাদ্য সামগ্রী নিতে পারছেন।